দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয় তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। জামায়াত এনসিপির গণ আন্দোলনেই কি পতন ঘটবে বিএনপি সরকারের? নতুন সরকারের আমলে বিরোধী দল হিসেবে 11 দলীয় জোটের প্রথম বিক্ষোভ সমাবেশে পর এমনটাই প্রশ্ন উঠছে এখন। আপনারা টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগের অভাবনীয় পতনের ইতিহাস থেকে আমরা আসলে কি শিখেছিলাম? অনেকেই ধরে নিয়েছিলাম নতুন বাংলাদেশে অন্তত আগামী কয়েক দশক কোনো রাজনৈতিক দল নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। কিন্তু বর্তমান রাজনৈতিক দৃশ্যপট আমাদের ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? এই সরকার তার জন্মই হয়েছে জুলাই আন্দোলনের ভিত্তিতে। আজকে ক্ষমতা আসার কারণ এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না, এই নির্বাচন হওয়ার কথা ছিল 29-এ। আপনি দেখেন সেদিন একজন ইউনো প্রতিবাদ করেছে। আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, ভিডিওটি প্লে করেছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সরকার প্রধানকে এবারে কঠিন হুঁশিয়ারি দিয়ে একই কথা বলল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছে, দেশটা কারোর বাপের না, গণভোটকে বিনা তর্কে মেনে নিন সময় থাকতে। যদি জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোট মেনে না নেন তাহলে তার ফল ভালো হবে না। তার জন্য করুণ পরিণতি ভোগ করতে হবে বিএনপি সরকারকে, এমনই মন্তব্য করেছে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। গণভোট মানতেই হবে, গণভোট নিয়ে বিএনপির ছলচাতুরি কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না, গণভোট বাস্তবায়ন করা হবেই হবে, কথা বলেছে মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ভালোই গণভোট মেনে নিন, সকলের জন্য মঙ্গল হবে। তা না হলে দেশ ও জাতির জন্যও সেটি খুবই বেদনাদায়ক এবং ভোগান্তির হবে, এবং আপনাদের সরকার টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। দেশের জনগণ যদি আবারও রাজপথে নেমে আসে তাহলে আপনারা অতীতের মতো পালাতে পারবেন না। দেশের মানুষ এখন খুবই সতর্ক, সজাগ। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, চলুন কথা না বাড়িয়ে আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান কি বলল সরকারকে উদ্দেশ্য করে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে সেটা দেখি, শুনি, তারপরে কথা বলি। আজকের সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট আলোচকবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। 1টা বেজে গেছে, কাজে আমার বক্তব্য খুব সংক্ষেপে শেষ করবো। আমি আসলে এই গণভোটকে আইনগত কিংবা সাংবিধানিক তর্ক হিসেবে দেখতে চাই না। আমি এই গণভোট এবং জুলাই সনদকে জুলাই বিপ্লবের স্পিরিটে সবসময় দেখে এসেছি। আপনারা জানেন যে বিপ্লবের আগে থেকে আমি এই বিপ্লবের স্বপ্ন দেখেছি, এবং বিপ্লবের পর থেকে আমার বক্তব্য, আমার লেখায়, আমার কাজে কর্মে আমি বিপ্লবের স্পিরিটকে 100 ভাগ ধারণ করবার চেষ্টা করেছি। এবং আপনাদের হয়তো স্মরণে থাকার কথা যে গণভোটের আগে থেকে আমি লেখা এবং বক্তব্যে হ্যাঁ ভোটের জন্য জনগণকে অনুপ্রাণিত করবার চেষ্টা করেছি। শুধু তাই না, যেদিন নির্বাচনে আমরা ভোট দিলাম 12ই ফেব্রুয়ারি, সেদিনেও আমার টেলিভিশন বক্তব্যে আমি একটা কথাই বলেছি, আপনারা সবাই হ্যাঁ ভোটে সিল মানুন। এবং এই আবেদন আমার ছিল জনগণের প্রতি, কারণ জুলাই বিপ্লবকে যদি আমরা অস্বীকার করি তাহলেই আমরা গণভোটকে অস্বীকার করব, এটা আমাদের মনে রাখতে হবে। কাজে যারা আজকে গণভোটকে দুর্বল করবার চেষ্টা করছেন কিংবা গণভোটের আইনি তর্ক তুলছেন, তারা আসলে কতটা জুলাই বিপ্লবকে ধারণ করেন সেটা নিয়ে আমার সন্দেহ আছে। কাজেই আমি বলবো যে জুলাই বিপ্লবকে ধারণ করলে গণভোটকে আমাদের বিনা বাক্য ব্যয় এবং বিনা তর্কে আমাদের মেনে নিতে হবে যে এটাই জনগণের অভিপ্রায়, এবং জনগণ 70% ভোট দিয়ে সেই অভিপ্রায় আমাদেরকে জানিয়ে দিয়েছে। এবং যারা বিপ্লব করেছে, আমাদের তরুণেরা, অনেকের ছবি আছে এখানে, অনেকের নাম আছে, মুগ্ধর ছবি দেখছি, আবু সাইদের নাম দেখছি, যারা শহীদ হয়েছে, জীবন দিয়ে গেছে, জীবন দিয়ে বিপ্লব করেছে, তাদের কিন্তু একটা দাবি ছিল যে রাষ্ট্র মেরামত করতে হবে, এটা যেন আমরা ভুলে না যাই। এবং রাষ্ট্র মেরামত যদি করতে হয়
তাহলে অবশ্যই আমাদেরকে সংস্কার করতে হবে। সেই সংস্কার সরকার পরিচালনায় করতে হবে, সেই সংস্কার সাংবিধানিকভাবেও আমাদের সেই সংস্কার করতে হবে। কাজে সেই সংস্কার নিয়ে আমরা কোনো তর্ক তুলতে পারবো না। এবং আমাদের যে উপরে যে ফ্যাসিবাদ 16 বছর আমাদের ঘাড়ে চেপে বসেছিল, সেই ফ্যাসিবাদের দুটো চরিত্র ছিল। একটা তো ফ্যাসিস্ট চরিত্র ছিল, আর একটা চরিত্র ছিল এক ধরনের রাজতন্ত্র চাপিয়ে দেয়া রাষ্ট্রের উপরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে শেখ হাসিনা তার পিতাকে শেখ মুজিবুর রহমানকে একজন দেবতা হিসেবে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিল, এবং সেই দেবতার মাধ্যমে একটা অলিখিত রাজতন্ত্র কায়েম করবার চেষ্টা করেছিল। এবং তার বিরুদ্ধেই আমাদের নাহিদরা সার্জিসরা বিপ্লব করেছিল। তাদের একটা স্লোগানের কথা আমরা যেন ভুলে না যাই। একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল সেই সময়, একটা স্লোগানের কথা আমরা আজকে শুনেছি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর একটা গুরুত্বপূর্ণ স্লোগান ছিল, দেশটা কারো বাপের না। তো দেশটা কারো বাপের না বলার অর্থই হচ্ছে যে এই দেশের মালিক জনগণ, এবং জনগণের ইচ্ছাতেই এই দেশ পরিচালিত হবে। এবং জনগণের ইচ্ছাতে যদি দেশ পরিচালিত হতে হয়, তাহলে অবশ্যই গণভোটের রায় আমাদের সকলকে মেনে নিতে হবে। আজকে এখানে দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত আছেন, সংসদের গুরুত্বপূর্ণ ব্যক্তি। একজন সংসদের সম্মানিত বিরোধী দলীয় নেতা এবং আরেকজন সংসদের বিরোধী দলের চিফ হুইপ, দুজন আছেন এখানে উপস্থিত। তারা দুজনে কিন্তু বিপ্লবের ফসল। জুলাই বিপ্লব না হলে তারা কিন্তু দুইজন এই পদ পেতেন না। একইভাবে যিনি দেশের প্রধানমন্ত্রী, তিনিও জুলাই বিপ্লবের ফসল। তিনিও দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন না যদি জুলাই বিপ্লবে আমাদের তরুণরা এভাবে জীবন না দিত। কাজেই আমরা যারা এই জুলাই বিপ্লব নিয়ে প্রশ্ন তুলবো, গণভোট নিয়ে প্রশ্ন তুলবো, তারা আসলে আমাদের শহীদদের অবদানকে অস্বীকার করছি। এই ভুলটা যেন আমরা না করি। আমি বাংলাদেশের তরুণদের ব্যাপারে আশাবাদী। আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন একটা আন্দোলন হচ্ছে, যেটাকে তারা নাম দিয়েছে নো কিংস মুভমেন্ট। নো কিংস মুভমেন্ট মানে হলো প্রেসিডেন্ট ট্রাম্প যে মার্কিন যুক্তরাষ্ট্রে একজন স্বৈরাচারের মতো আচরণ করছেন, তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ, নাগরিকেরা রাস্তায় নেমেছে নো কিংস মুভমেন্ট দিয়ে। আর আমাদের তরুণেরা জুলাই বিপ্লবের মধ্যে কিন্তু রাজতন্ত্র, ভুয়া রাজতন্ত্র খতম করে দিয়েছে। কাজেই আমাদের তরুণদের প্রতি আমার প্রত্যাশা আছে, বাংলাদেশে যেই রাজা হওয়ার চেষ্টা করুক না কেন, সেই চেষ্টা ফলপ্রসূ হবে না ইনশাআল্লাহ। আমাদের তরুণরা সেই চেষ্টা কাউকে ফলপ্রসূ হতে দেবে না। কাজেই আমি সকলকে বলবো, সকল রাজনৈতিক দলকে বলবো, সকল রাজনীতিবিদদের দিকে আহ্বান জানাবো, আপনারা কোন রকম কুতর্ক তৈরি না করে গণভোটের যে জনগণের যে ইচ্ছা প্রতিফলিত হয়েছে সেই ইচ্ছা মেনে নিন, এবং সেই ইচ্ছা মানার যে লড়াই, সেই লড়াইয়ের এক প্রক্রিয়া হিসেবে আজকের যে সেমিনারের আয়োজন করেছে 11 দল, সেই জন্য 11 দলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। জুলাই বিপ্লবের যে কোনো ইস্যুতে ইনশাআল্লাহ আমি ব্যক্তিগতভাবে এবং আমার পত্রিকা আপনাদের পাশে থাকবে। জামায়াত এনসিপির গণ আন্দোলনেই কি পতন ঘটবে বিএনপি সরকারের? নতুন সরকারের আমলে বিরোধী দল হিসেবে 11 দলীয় জোটের প্রথম বিক্ষোভ সমাবেশের পর এমনটাই প্রশ্ন উঠছে এখন। আপনারা টিকে থাকতে পারবেন না। আওয়ামী লীগের অভাবনীয় পতনের ইতিহাস থেকে আমরা আসলে কি শিখেছিলাম? অনেকেই ধরে নিয়েছিলাম নতুন বাংলাদেশে অন্তত আগামী কয়েক দশক কোনো রাজনৈতিক দল নতুন করে স্বৈরাচার হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। কিন্তু বর্তমান রাজনৈতিক দৃশ্যপট আমাদের ঠিক কি ইঙ্গিত দিচ্ছে? বেশি দিন হয়নি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়েছে, জয়ী হয়ে সরকার গঠন করেছে বিএনপি। কিন্তু ক্ষমতার স্বাদ কি এতই তীব্র যে এত অল্প সময়ের মধ্যেই রাজপথ আবার উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলো? জামায়াতে ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট কেন হঠাৎ বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমে পড়ল? কেন তারা সরাসরি হুঁশিয়ারি দিচ্ছে যে গত সরকারের পতন হতে যদি 36 দিন লাগে, তবে এই নতুন সরকারের পতন হতে 36 ঘন্টাও সময় লাগবে না? তাহলে কি শেখ হাসিনার মতো একই ভুলের পথে হাঁটছে বিএনপি? আর সেই ভুলের মাসুল হিসেবে কি গণ আন্দোলনের মুখেই তাদের ক্ষমতা হারাতে হবে? খেয়াল করে দেখুন, নির্বাচনের আগে ও পরের পরিস্থিতির মধ্যে আসমান জমিন ফারাক তৈরি হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর সব রাজনৈতিক দলের মধ্যে সাধারণ বোঝাপড়া তৈরি হয়েছিল। জুলাই সনদ বা জাতীয় ঐক্যমত্যের রূপরেখা দাঁড় করানো হয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল দেশের সংবিধানে এমন কিছু কাঠামোগত পরিবর্তন আনা যাতে ভবিষ্যতে আর কোনো দল বা ব্যক্তি চাইলেও স্বৈরাচার হতে না পারে।
নির্বাচনের আগ মুহূর্তে বিএনপিও এই সংস্কার প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছিল, যদিও তারা শুরু থেকে গড়িমসি করেছে। পরে অবশ্য গণভোটের পক্ষেও তাদের ইতিবাচক সম্মতি ছিল। কিন্তু সমস্যাটা শুরু হলো নির্বাচনের পর। জয় পাওয়ার পর বিএনপির সুর হঠাৎ করেই বদলাতে শুরু করে। তারা সংসদে শপথ নিল ঠিকই, কিন্তু সংবিধান সংস্কারের সেই আগের প্রতিশ্রুতিগুলো এড়িয়ে যেতে শুরু করলো। রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতারা যেমনটা বলছেন, বিএনপি আসলে সংস্কারের দিকে এখন পিঠ দেখিয়ে হাঁটছে। নিজেদের দেওয়া আগের প্রতিশ্রুতি আর বর্তমান কাজের মধ্যে কোনো মিল পাওয়া যাচ্ছে না। কিন্তু বিএনপি সংসদে বসে ঠিক কি এমন কাজ করেছে যার জন্য জামায়াত থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক মিত্ররা এতটা ক্ষুব্ধ হয়ে উঠেছে? অন্তর্বর্তী সরকারের রেখে যাওয়া কোন জিনিসগুলো বিএনপি সুকৌশলে বাতিল করে দিচ্ছে তা জানলে আপনিও হয়তো অতীতের স্বৈরাচারের সাথে তাদের মেলাতে পারবেন। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তাদের সময় মোট 133টি অধ্যাদেশ জারি করেছিল। নতুন সংসদ বসার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এগুলো অনুমোদন করতে হয়, নইলে সেগুলো বাতিল হয়ে যায়। বিএনপি সরকার এই 133টির মধ্যে 117টি অনুমোদন করলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ আটকে দিয়েছে। তাহলে কোন অধ্যাদেশগুলো তারা বাতিল করছে বা বিল আকারে আনছে না? শুনলে অবাক হবেন, এর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ সংক্রান্ত অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় তৈরির অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ এবং দুর্নীতি দমন কমিশন বা দুদক সংক্রান্ত অধ্যাদেশ। এই প্রতিষ্ঠানগুলো যদি পুরোপুরি স্বাধীন হয়ে যায় তাহলে সরকারের হাতে ছড়ি ঘোরানোর ক্ষমতা কমে যাবে। বিচারক নিয়োগে সরকারের প্রভাব না থাকলে বা দুদক স্বাধীনভাবে কাজ করলে ক্ষমতাসীন দলের অনেক অন্যায় আটকানো সম্ভব। ঠিক এই কারণেই কি বিএনপি এই অধ্যাদেশগুলো বাতিল করছে, যাতে ক্ষমতাটা নিজেদের হাতের মুঠোয় রাখা যায়? অন্য দলগুলোর নেতারাও ঠিক এই প্রশ্নটাই তুলছেন। তাদের মতে বিএনপি হয়তো জনমতের চাপে লোক দেখানো কিছু সংস্কার করবে, কিন্তু রাষ্ট্রের ক্ষমতা কাঠামোতে এমন কোনো মৌলিক পরিবর্তন তারা আনবে না যাতে তাদের নিজেদের ক্ষমতা প্রয়োগে কোনো বাধা তৈরি হয়। এই জায়গা থেকেই বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সেখানে নেতারা স্পষ্ট করেই বলেছেন, আজকে যারা সংসদে বসে বড় বড় কথা বলছেন তারা এই জুলাই বিপ্লবের কারণেই সেখানে যেতে পেরেছেন। এই নতুন জীবন পাওয়াটাকে অস্বীকার করলে জনগণ ছেড়ে কথা বলবে না। তাদের অভিযোগ, বিএনপি সুকৌশলে সংসদে শপথ নিল ঠিকই, কিন্তু সংবিধান সংস্কারের বিষয়টা এড়িয়ে যাচ্ছে। এখন তারা পরিপূর্ণ সংস্কার না করে শুধু কিছু কাটা ছেঁড়া বা সংশোধনী এনে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে। নেতারা সাফ জানিয়ে দিয়েছেন, যদি ফ্যাসিবাদ আবার কায়েম করার চেষ্টা হয় তবে আন্দোলন মোটেও থামবে না। খেলাফত মজলিসের পক্ষ থেকেও এসেছে কড়া সমালোচনা। তারা বলছে, বিএনপির এখন সুবিধাবাদের রোগ হয়েছে। যে অধ্যাদেশগুলো সরকারের ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে সেগুলো বিএনপির খুব পছন্দ, আর যেগুলো জনগণের অধিকার নিশ্চিত করবে সেগুলো তাদের অপছন্দ। নির্বাচনের আগ মুহূর্তেও বিএনপি নাকি ভেতরে ভেতরে গণভোটের বিপক্ষে ছিল, কিন্তু প্রকাশ্যে জনমতের চাপে হ্যাঁ বলতে বাধ্য হয়েছে। নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, দেশের মানুষ মুনাফিকের রাজনীতি পছন্দ করে না। জনরায়কে পাশ কাটিয়ে চললে জনগণ রাজপথেই তাদের মোকাবিলা করবে। বিস্ফোরক আরেকটি মন্তব্য এসেছে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে। তারা বলছেন, জনগণের ভোটে সরকার গঠন করাটা বিএনপির কাছে বৈধ, আর সেই একই জনগণের ভোটে অর্থাৎ গণভোটের মাধ্যমে সংস্কার করাটা তাদের কাছে অবৈধ। এমন দ্বিচারিতা তো দেশের মানুষ মেনে নেবে না। তাদের মতে বিএনপি আসলে গণভোট বা সংস্কার কোনোটাই মন থেকে চায় না, কারণ গণভোট মেনে নিলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে, একটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসবে, আর সবচেয়ে বড় কথা, সব ক্ষমতা এক ব্যক্তির হাতে কুক্ষিগত করে রাখা যাবে না। আর ঠিক এই কারণেই বিএনপি গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এনসিপি মনে করিয়ে দিয়েছে যে দেশ চালাতে সংবিধান অবশ্যই লাগবে, কিন্তু সেই সংবিধান সেই পুরনো মডেলের হবে না। সেটা শেখ হাসিনার সংবিধান হবে না, এমনকি সেটা বিএনপিরও বা কোনো নির্দিষ্ট ব্যক্তিরও সংবিধান হবে না। সেটা হতে হবে সম্পূর্ণ জনগণের সংবিধান। সংসদে হয়তো বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, কিন্তু রাজপথে 70% জনগণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দাঁড়িয়ে আছে। এই বিশাল জনমতকে অমান্য করে কেউ ক্ষমতায় টিকতে পারবে না। এদিকে সবাই যখন বিএনপির বিরুদ্ধে একাঠা হয়ে রাজপথে নামছে, তখন অন্যান্য দলগুলো কি করছে? সবাই কি রাজপথে, নাকি কেউ কেউ এখনো ক্ষমতার ভাগিদার হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে? জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলন কিংবা বামপন্থী দলগুলো এখন ঠিক কি বলছে? সব দল কিন্তু এখনই বিএনপির বিরুদ্ধে সরাসরি মাঠে নামেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই পীরের দল বলছে, বিএনপি যে পথে হাঁটছে তা সঠিক নয়, কিন্তু তারা এখনই সরকারের বিরুদ্ধে কোনো কঠোর কর্মসূচিতে যেতে চায় না, বরং আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে চায়। অন্য বামপন্থী দলগুলোরও একই অবস্থান। তারা বলছে, মৌলিক সংস্কারের পক্ষে থাকলেও জামায়াত বা এনসিপির মতো এতটা তাড়াহুড়ো তারা করতে চায় না। সংসদ অধিবেশন শেষ হলে বোঝা যাবে বিএনপি আসলে কি চাইছে। তবে তারা এই সতর্কবার্তাও দিয়ে রেখেছে যে গত 54 বছরের বিপদ থেকে উত্তরণের জন্য মৌলিক সংস্কার না করলে বিএনপিকে শেষ পর্যন্ত গণবিরোধী হিসেবেই চিহ্নিত হতে হবে। বিএনপি জোটের হয়ে নির্বাচনে অংশ নিয়ে দলটির শীর্ষ নেতা জোনায়েদ সাকি এখন মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। স্বাভাবিকভাবেই তাদের সুর এখন কিছুটা নরম। তারা বেশ আশাবাদী যে জুলাই জাতীয় সনদে যেসব মৌলিক সংস্কারের ব্যাপারে ঐক্যমত হয়েছিল সেগুলো বিএনপি ঠিকই বাস্তবায়ন করবে। কিন্তু এসবের বিপরীতে বিএনপি নিজে কি বলছে?
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বেশ জোর গলায় দাবি করেছেন যে কিছু দল নাকি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা বলছে বিএনপি সংস্কার চায় না, তারা সত্য গোপন করছে। তিনি ঘোষণা করেছেন বিএনপি শুধু সংস্কারই নয়, তারাই সংস্কার বাস্তবায়ন করেই থাকবে। কিন্তু প্রশ্ন হলো, মুখের কথার সাথে কাজের মিল পাওয়া যাবে তো? কারণ সংসদে যে কোনো আইন বা সংবিধান সংশোধনের ক্ষেত্রে বিরোধী দলের প্রস্তাব গ্রহণ করা হবে কিনা সেটা পুরোপুরি নির্ভর করছে ক্ষমতাসীন দলের মর্জির ওপর। 2/3 আসন থাকার কারণে সব চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাবিকাঠি এখন শুধুই বিএনপির পকেটে। এখন প্রশ্ন হলো, বিএনপি কি আসলে আওয়ামী লীগের মতো ভুল করছে? ক্ষমতা মানুষকে অন্ধ করে দেয়, এই কথাটা চিরন্তন সত্য। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর যে কোনো দলের মধ্যেই একছত্র আধিপত্য বিস্তারের লোভ তৈরি হয়। বিএনপিও হয়তো ভাবছে সংসদে তো আমাদেরই লোক বেশি, আমরা যা পাশ করব সেটাই আইন। কিন্তু তারা যদি ভুলে যায় যে এই সংসদটা তৈরি হয়েছে জুলাইয়ের গণ অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে, তাহলে সেটা হবে তাদের সবচেয়ে বড় ভুল। যে ছাত্র জনতা, সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো এক হয়ে হাসিনা সরকারকে টেনে নামাতে পেরেছে, তারা কিন্তু এখনো প্রস্তুত আছে। তাদের দাবি পরিষ্কার, ক্ষমতার বিকেন্দ্রীকরণ চাই, জবাবদিহিতা চাই এবং সত্যিকারের রাষ্ট্র কাঠামো চাই। বিএনপি যদি মনে করে পুরনো কায়দায় কিছু লোক দেখানো পরিবর্তন করে তারা পার পেয়ে যাবে আর গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো নিজেদের নিয়ন্ত্রণে রেখে ক্ষমতা ভোগ করবে, তাহলে আগামীতে জামায়াত, এনসিপি সহ আপামর ছাত্র জনতার আরও বড় এক গণ আন্দোলনের মুখে পড়াটা তাদের জন্য কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে। আর সেই আন্দোলনের তীব্রতা হয়তো আগের বারের চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তাহলে কি হবে বলে আপনাদের মনে হয়? বিএনপি কি সত্যি ক্ষমতার মোহে পড়ে একনায়কতন্ত্রের দিকে এগোচ্ছে, নাকি তারা জনগণের চাওয়া অনুযায়ী সত্যি সংস্কারগুলো বাস্তবায়ন করবে? আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট সেকশনে। এই সরকার তার জন্মই হয়েছে জুলাই আন্দোলনের ভিত্তিতে। আজকে ক্ষমতা আসার কারণ এই নির্বাচন তো 26 হওয়ার কথা ছিল না, এই নির্বাচন হওয়ার কথা ছিল 29। আপনি দেখেন সেদিন একজন ইউনো প্রতিবাদ করেছে। 26শে মার্চের প্রোগ্রামে বিএনপি নেতা তাকে বলতেছিল যে আপনি এটা বলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক। বলে দেন, বলার তো সুযোগ নেই। আমার সংবিধানের 6ষ্ঠ তফসিলে ক্লিয়ারলি বলা আছে শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার ঘোষক, তিনি হচ্ছেন জাতির পিতা। আপনি সংবিধান পরিবর্তন করে আসেন। মানুষের মুখ ফুটতে কিন্তু শুরু করেছে। একজন টিওনো রাষ্ট্রের একটি বড় দায়িত্বে থেকে তিনি বিএনপির অনুরোধকে প্রত্যাখ্যান করেছেন। ছাত্রদলের একজন নেতা জুলাই সনদকে মেনে নেওয়ার জন্য পোস্ট দেওয়ার কারণে কেন্দ্রীয় সেনা থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দিন লালটুর কালকে বক্তব্যের পরে তার কি পরিণতি, যদিও সে দেশে নেই, কানাডায় থাকেন। তাহলে তাদের দলের লোকজন যখন বিরুদ্ধ করতেছে, জনগণ কিন্তু খেপে যাচ্ছে এবং এই পরিণতিটা শুভকর হবে না। এই সুখকর না হলে আমাদের জন্য কষ্টের কারণ কি? আমরা তাদের সাথে আন্দোলনের সংগ্রামে, নির্বাচনে এবং সরকার একত্রে ছিলাম। তাদের এই ধরনের দুঃখজনক পরিণতি হোক, এটা আমরা চাই না। দুটো বিষয় বলি। একটা বিষয় হলো সংবিধান, দেশ, এগুলোর একটি স্বাভাবিক গতি প্রবাহ আছে। আপনারা, আমরা সবাই যারা 24শে আগস্টের আগের সরকারের সাথে ছিলাম অথবা যারা বিরুদ্ধে ছিলাম, সবার কিন্তু একটা প্রস্তুতি ছিল 2029 পর্যন্ত। যে যেভাবে ছিলাম তার ব্যবসা বাণিজ্যে স্বাভাবিক একটা গতিতে আমরা 2029 পর্যন্ত কিন্তু আমরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছিলাম। এবং কোনো কোনো ক্ষেত্রে যারা আমরা ওই সরকারের মতের, ভিন্ন মতের অনুসারী ছিলাম, আমাদের কিন্তু 2041 সাল পর্যন্ত একটি প্রিপারেশন ছিল। তার মানে হচ্ছে গণতান্ত্রিক যে ধারাটা ছিল সেটাকে মিসইউজ করা হোক অথবা প্রিভিলেজ দেওয়া হোক। যে 24শে ইলেকশনটা হয়ে গেছে, সেই ইলেকশনের ধারাবাহিকতা হচ্ছে 2029 পর্যন্ত। আপনি যদি আজকে সংবিধানের কথা বলেন, তাহলে এই সংবিধানের ব্যত্যয়টা ঘটলো কোন জায়গায়? 2024-এর 5ই আগস্টে যখন গণ অভ্যুত্থান হইল। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে সাংবিধানিক ধারাবাহিকতাটা আর রক্ষা করা গেল না। এই যে রক্ষা করা গেল না, এটা কি করে বুঝবো? খুব স্বাভাবিক। আপনি দেখেন 8ই আগস্টে এসে একটি সরকার গঠিত হইল। কি নাম দেওয়া হইল? অন্তর্বর্তীকালীন সরকার। আচ্ছা বলেন তো, এই যে সংবিধানের কথা আমরা বলছি, এই সংবিধানের 4 কর্নার অফ দ্য কনস্টিটিউশন কোথাও কি এই শব্দটি আছে অন্তর্বর্তীকালীন সরকার? কোথাও নেই। তাহলে একটি অন্তর্বর্তীকালীন সরকার হলো যেটা সংবিধানের বাহির থেকে হইল। কেন হইল? উইল অফ দ্য পাবলিক। উইল অফ দ্য পাবলিক, ইন্টারেস্ট অফ দ্য পাবলিক, এর কারণে হইল বেটারমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। এইসব শব্দগুলোকে ইউজ করে। এবং আরেকটি কাজ করলো, সেটা হলো যে আমাদের আর্টিকেল 106-এ যে ইয়েটা নেওয়া হলো, অপিনিয়নটা নেওয়া হলো অ্যাপিলেট ডিভিশনের। যে সাংবিধানিক কোনো শূন্যতা, ভ্যাকুয়াম তৈরি হলে অ্যাপিলেট ডিভিশন যে অপিনিয়ন দেবে, সেই অপিনিয়নটাই তখন সংবিধানের উপর একটি মতামত হিসাবে কার্যকর হবে। ওই গভর্নমেন্ট তখন অ্যাপিলেট ডিভিশনের যে অবস্থাটা ছিল, সেই ওবায়দুল হাসান শাহীন সাহেবের নেতৃত্বে প্রধান বিচারপতি তারা একটি অপিনিয়ন দিলেন যে এই সময় একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে এবং উইল অফ দ্য পিপলের এই বেসমেন্ট, এই ইয়ের উপর বেস করে এটা চলতে পারে। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। তার মানে আমরা যেটা দেখলাম, এখানে দুটো ব্যত্যয় ঘটলো। একটি ব্যত্যয় ঘটলো অভ্যুত্থানের পরে গোটা দুনিয়াতে যা হয় সেটি হচ্ছে একটি বিপ্লবী সরকার হয়, কিন্তু এখানে সেটা বিপ্লবী সরকার হলো না। এটি একটি বড় ব্যত্যয় ঘটলো। আরেকটি হলো আপনি সংবিধানকে কন্টিনিউ করতে চাইলেন, কিন্তু কোনোভাবে সংবিধান সেটা পারমিট করলো না। কারণ আপনি যে ওপিনিয়নই 106-এ দেন না কেন, আপনার 7 ক কিন্তু এক্সিস্টেন্স আছে। 7 কটা হচ্ছে কি? সাংবিধানিক ধারাবাহিকতার
কোনো প্রকার ব্যত্যয় ঘটলে সেটা রাষ্ট্রদ্রোহিতা, আর সেই রাষ্ট্রদ্রোহিতার শাস্তি হচ্ছে ফাঁসি। তাহলে আপনি 7 ককে বহাল রেখে কোনো প্রকার প্রচেষ্টা, বলা হচ্ছে যে কোনো প্রকার চেষ্টা যদি করা হয়, সংবিধানের ধারাবাহিকতা অথবা সংবিধানের নিয়ম পালনের কোনো ব্যত্যয় ঘটানোর যদি কোনো চেষ্টা করা হয়, আপনি বাস্তবায়ন করে ফেলছেন নর্দেন, কোনো চেষ্টা করা হইলো সেটা রাষ্ট্রদ্রোহিতা এবং সেটা শাস্তি হচ্ছে ফাঁসি। তো বলছিলাম যে সেটাকে অক্ষুণ্ণ রেখে 106-এর ওপিনিয়ন নিয়ে একটি সরকার হইল, এখানে আইনের একটি বড় ব্যত্যয় ঘটল। এর ব্যত্যয়টা ঘটছে এভাবে, আমরা বলি যে আমাদের আর্টিকেল 48-এ বলা আছে যে রাষ্ট্রপতি দুটো কাজে স্বাধীন, দুটো কাজে রাষ্ট্রপতি স্বাধীন। একটা হচ্ছে এই দুটো কাজ করতে গিয়ে অনেক কেউ ওপিনিয়ন নিতে হয় না, প্রধান বিচারপতি নিয়োগ এবং প্রধানমন্ত্রী নিয়োগ, এই দুটো কাজে উনি হচ্ছেন স্বাধীন। আর সকল কাজে প্রধানমন্ত্রীর পরামর্শ সাপেক্ষে উনি সিদ্ধান্ত দেবেন। তখন কি দেশে কোনো প্রধানমন্ত্রী ছিল? দেশে কোনো প্রধানমন্ত্রী নাই, সো প্রধানমন্ত্রীর কোনো ওপিনিয়ন নাই। প্রধানমন্ত্রীর কোনো ওপিনিয়ন ছাড়া রাষ্ট্রপতি যে ওপিনিয়ন দেন সেটা ইলিগাল, সেটা সংবিধান বহির্ভূত। তো সো এই সরকারের যদি বিপ্লব হওয়ার, একটি দেশে পৃথিবীর কোনো একটি প্রান্তে যদি অভ্যুত্থান হয়, বিপ্লব হয়, তাহলে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একটি বিপ্লবের গণ অভ্যুত্থানের যতগুলো চরিত্র থাকার কথা, 24-এর জুলাই আগস্টের বিপ্লবে সবগুলি ক্যারেক্টারিস্টিক ছিল, কিন্তু তারপরে একটি বিপ্লবী সরকার হয়নি। বিপ্লবী সরকার হলে কি হতো? এই সংবিধান রহিত হয়ে যেত, বাতিল হয়ে যেত। আবার নতুন করে বিপ্লবী সরকার একটি সাংবিধানিক, যেটা 71-এ হয়েছিল, 71-এর আগে তো বাংলাদেশের কোনো সংবিধান ছিল না, তাহলে 71-এ আমরা বিজয়ের পরে আবার একটি সাংবিধানিক, ডক্টর কামাল হোসেন স্যারের নেতৃত্বে একটি সাংবিধানিক কমিটি হলো। সেই সংবিধান কমিটি আমাদেরকে নতুন করে একটি সংবিধান উপহার দিলেন, যেটা 1972-এর 16 ডিসেম্বর থেকে কার্যকর হলো। ঠিক এমনিভাবে এটা হওয়ার কথা ছিল। যদি এটা হতো তাহলে সেটাই সাংবিধানিক হতো, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় সেটাই সঠিক হতো। তাহলে আমরা প্রথম বলছি যেই ধারাবাহিকতা রক্ষা করা দরকার ছিল, এখানে ধারাবাহিকতা কোনোভাবেই রক্ষা করা হয়নি। যে কর্মকাণ্ডগুলো হয়েছে সংবিধানের দৃষ্টিতে এটি বেআইনি হয়েছে, এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটি হলো যে এরপরে যে সরকারটি হয়েছে, যেহেতু সকল পার্টির, সক্রিয় সকল রাজনৈতিক দলের একটি কনসেনসাস ছিল, সম্মতি ছিল, তার ভিত্তিতেই সরকারটি চলেছে, তার ভিত্তিতে একটি জাতীয় ঐক্যমত হয়েছে। এবং আবারও এই কথাটি বলি যে সবার মতামতের ভিত্তিতে, যেহেতু এই প্রক্রিয়ার সাথে আমরা সরাসরি যুক্ত ছিলাম, সেখানে যেটা হয়েছে সেটা হলো যে জাতীয় ঐক্যমত কমিশন যেটা হয়েছে, এই জাতীয় ঐক্যমত কমিশনের এই বিষয়টি, আমাদেরকে এই বিষয়টি শুধু বুঝতে হবে যে এই জাতীয় ঐক্যমত কমিশনের যে সনদ রচিত হয়েছে, এই সনদে সকল বিষয়ে, কিছু কিছু বিষয় একেবারে যেগুলো মৌলিক না, ইমপ্লিমেন্টযোগ্য, বাস্তবায়নের ক্ষেত্রে, প্রসিডিউরের ক্ষেত্রে কি প্রসিডিউর এটা বাস্তবায়ন হবে, সেই ক্ষেত্রে কিছু কিছু নোট অফ ডিসেন্ট ছিল, হোয়াট এভার ইট ইস। যেহেতু 30টি রাজনৈতিক দল স্বাক্ষর করে এই সনদটি দিয়েছে এবং এই সনদের ভিত্তিতে নির্বাচন এবং গণভোট এসেছে। এখানে একটি বিষয় বলে রাখা ভালো, একটি প্রজ্ঞাপনের উপর ভিত্তি করে, একটি প্রজ্ঞাপনে দুটো কাজের নির্দেশনা ছিল, একটি ছিল গণভোট, একটি ছিল জাতীয় নির্বাচন। আপনি এটা মেনেই কিন্তু গণভোটে অংশগ্রহণ করলেন এবং আমরা একইভাবে দুটো ভোট দিলাম, দুটো ব্যালট পেপার পেলাম, একটি হ্যাঁ অথবা না গণভোটের পক্ষে অথবা বিপক্ষে, আরেকটি ভোট আমরা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচনের জন্য আরেকটি ভোট দিলাম। তাহলে এখানে যদি আজকে এসে আপনি যদি এই কথা বলেন, তাহলে এই জায়গাতেই যে শুভঙ্করের ফাঁকি ছিল আপনার চিন্তার মধ্যে, সেটা প্রকাশিত হয়। যদি আমি ভুল না বলে থাকি, এই কথাটা সম্ভবত বিএনপি সেক্রেটারি জেনারেল অথবা অন্য কেউ বলে থাকতে পারেন, সম্ভবত অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব বলেছেন যে আমরা যদি সেদিন গণভোটে রাজি না হতাম তাহলে জাতীয় নির্বাচনটাই হতো না। কোড আনকোড ভুল হতে পারে, বিএনপি শীর্ষ পর্যায়ে দায়িত্বশীল একজন ছিলেন। তাহলে যেই প্রজ্ঞাপনটা দুটো কাজের নির্দেশনা দিল, আমরা আবারও বলছি যে এই প্রজ্ঞাপনটা রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষ হয়েছে। যেহেতু সংসদ ছিল না, আমাদের আইনে ওভাবে বলা আছে সংসদ না থাকলে রাষ্ট্রপতি যে কোনো সময় যে কোনো অধ্যাদেশ ঘোষণা করবেন, এবং এই অধ্যাদেশ কখন কি হবে, নতুন যখন সংসদ হবে, সংসদের প্রথম অধিবেশন থেকে 30 দিনের মধ্যে এই আইনগুলি যদি কার্যকর হয় তাহলে এগুলো আইন হবে, আর যদি এগুলি কার্যকর না হয়, সংসদে পাস না হয়, তাহলে এগুলো ল্যাপস হয়ে যাবে। আজকে আমরা সেখানে সেই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। সো গণভোটের ব্যাপারে আমাদের প্রথম যে বক্তব্যটা আইনানুগভাবে সেটি হলো যে গণভোট বাংলাদেশেও এর আগে অনেকবার হয়েছে। সো সংবিধান স্বীকৃতি একটি পন্থা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গণভোট যেটা হয়েছে সেটা হলো সবার কনসেনসাসের ভিত্তিতে হয়েছে, সম্মতির ভিত্তিতে হয়েছে। একটি প্রজ্ঞাপনের আপনি গণভোটের অংশটা মানছেন না, আপনি পার্লামেন্ট নির্বাচনটাকে মেনে নিচ্ছেন, এই দুটো একসাথে হয় না। এবং যদি গণভোট শেষ পর্যন্ত যদি আইনি রূপ না পায়, তাহলে এই সংসদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে। সংসদীয় শয়তানি বাংলাদেশের সংসদে শুরু হয়েছে ভালো একটা প্রাণবন্ত সংসদ হবে বলেই সবাই ইঙ্গিত করেছে, কিন্তু সংসদে আসলে চলছে ফাত্রামি। ফাত্রামিটা কি ধরনের হতে পারে, কি ধরনের চলছে, ফাত্রামির উদ্দেশ্যটা কি, সেই বিষয় নিয়ে তো আলাপ করবই। কথা হলো, এই ধরনের ফাত্রামি কি চলতে থাকবে? বিরোধী দলের লোকেরা দলের সদস্য সংখ্যা একেবারেই কম নয়।
এখন এই সদস্য সংখ্যারা কতদিন যাবত তারা এই ধরনের ফাতরামি বা মানে ইরিটেটিং কথাবার্তা, অপমানজনক কাজ কারবার মেনে নিবে? তারা কিন্তু সাংসদ, আইন প্রণেতা। এখন কথা হলো, এই যে এই ধরনের সালাউদ্দিনরা এই ধরনের ফাতরামি করছে, এই ধরনের ফাতরামির টার্গেট কি? তারা কি চাক যে জামায়াত সংসদ থেকে পদত্যাগ করুক, অথবা জামায়াত এবং এনসিপির মধ্যে জোটটা ছুটে যাক, আলাদা হয়ে যাক, এরকম কিছু কি তারা চায়? যদি এরকম হয়, জামায়াত যদি পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে এসে রাস্তার আন্দোলনে যাবে বলে, সেই ক্ষেত্রে বিএনপি কি উদ্যোগ নেবে? বিএনপি আলটিমেট টার্গেটটা কি? অন্য কাউকে দিয়ে উপনির্বাচন করিয়ে তারা ওই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে যেভাবে করেছে সেইভাবে তারা একটা গৃহপালিত বিরোধী দল চায় কিনা? অথবা এনসিপির লোকদেরকে টোপ দিয়ে আলাদা করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে জামায়াতকে আলাদা করতে চায় কিনা? আলোচনা করবো আজকে এইসব বিষয় নিয়ে। সংসদে প্রথমত যে ধরনের ফাতরামিগুলো চলছে সেগুলো খেয়াল করলে দেখবেন, বিরোধী দলকে আজকেও এই যে বৃহস্পতিবার প্রধান বিরোধী দলীয় নেতাকে যখন ফ্লোর দেওয়া হলো, এর মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি বলতে পারেন, একথা বলার সাথে সাথে আবার সালাউদ্দিন আহমেদ মাঝখানটি দাঁড়িয়ে গেছে, ডিস্টার্ব দিয়ে ফেলছে। খেয়াল করেছেন আপনারা? যারা দেখেছেন তারা দেখেছেন। এই ইরিটেটিং, এটা একবার না, এটা কমন। এরপরে বিরোধী দলের সাংসদরা প্রশ্ন করছে প্রধানমন্ত্রীকে, উত্তর দিচ্ছে সালাউদ্দিন। প্রশ্ন করছে আইনমন্ত্রীকে, উত্তর দিচ্ছে সালাউদ্দিন। আবার প্রশ্ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে, উত্তর দেওয়া উচিত কে? স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তখন উত্তর দিচ্ছে কে? এই আসাদুজ্জামান টাকলু, মানে সিপিবি, সফট ফ্যাসিবাদী। এই ধরনের ইরিটেটিং এবং ফাতরামি কিন্তু সংসদে শুরু হয়েছে। এই ফাঁকে বিরোধী দল নেতা কথা বলবে শুরু করছে, এবার সালাউদ্দিন দাঁড়ায় গেছে। হাসনাত কথা বলবে, সংসদে দেখা গেল যে কোন মন্ত্রী দাঁড়িয়ে আবার তাকে ডিস্টার্ব দিচ্ছে, তার স্পিড নষ্ট করে দিচ্ছে, অথবা তাকে ভুল ধরিয়ে স্পিকার তার যে স্পিড কথা বলার ধারাবাহিকতা এটাকে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু কমন ভাবে হচ্ছে এই ফাতরামিগুলো। আব্দুল হান্নান মাসুদ কথা বলবে, বিরোধী দলের লোকেরা হাউকা করা শুরু করছে, স্পিকার তাদেরকে কোনো লেজিটিমেট অর্ডার করছে না যে তোমরা থামো। হাসনাত একজন সংসদ সদস্য না, সে একজন আইন প্রণেতা। লক্ষ লক্ষ মানুষ তাকে ভোট দিছে, ভোট দিয়ে সংসদে পাঠাইছে। লাখ লাখ মানুষের মতামতের মূল্য আছে না? অবশ্য বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে তার চেয়ে বেশি পরিমাণ ভোট পেয়েছে হাঁ ভোট, অর্থাৎ এই দেশের সারা দেশের মানুষ হাঁ ভোটের পক্ষে। এখন বিএনপি আরেক ফাতরামি শুরু করছে, সেটা হলো বলতেছে হাঁ ভোট মানুষ না বুঝে দিয়েছে, সব বুঝ তারা বুঝে, ঠিক আওয়ামী লীগের স্টাইলে মানুষ না বুঝে হাতে ভোট দিয়েছে, এই কারণে হাঁ ভোট মানা যাবে না। এই ধরনের ফাতরামি, অর্থাৎ সারা দেশের মানুষকে বিএনপি অপমান করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, সংসদীয় ফাতরামি চলছে। এখন তাহলে হাসনাতরা এই ধরনের মান অপমান কতদিন সহ্য করবে? আব্দুল হান্নান মাসুদরা কতদিন নিবৃত্তি থাকবে? বিরোধী দলীয় নেতা জামায়াতের লোকরাই বা কতদিন নিবৃত্তি থাকবে? সব তো স্ফুলিঙ্গ, কখন যে এরা বিস্ফোরিত হয় কেউ জানে না। এরা আন্দোলনের প্রস্তুতিও রাখবে, সংসদেও এরা প্রশ্ন করবে। কথা হলো, আপনার হাসনাত কথা বলতে গেলে ডিস্টার্ব দিবেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলতে গেলে ডিস্টার্ব দিবেন, আব্দুল হান্নান মাসুদ কথা বলতে গেলে আপনি ডিস্টার্ব দিবেন, প্রধান বিরোধী দলীয় নেতা প্রশ্ন করতে গেলে আপনি ডিস্টার্ব দিবেন, এক্সপান্স করতে বলবেন, যে সেই কথাবার্তা সব আপনাকে এক্সপান্স করতে হবে। আপনি তো দুধ দেওয়া তুলসী পাতা না যে আপনাকে সব কথা সঠিকভাবে বলবে। এখন কথা হলো, এরা এই ফাতরামি করে কতদিন মেনে নেবে, কতদিন চলবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাবেন আপনারা কি বলতে চান, আপনাদের মতামত ওপিনিয়নটা কি থাকবে, কি বলবেন আপনারা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান অভিব্যক্তিটা ব্যক্ত করবেন। আপনারা কি চাচ্ছেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন করুক এবং গণভোট মেনে নিক? আপনারা কি চান নাকি চান না, সেটিও কমেন্টে উল্লেখ করবেন। আপনাদের কি মনে হয়, বিএনপি সরকার যা শুরু করেছে তা থেকে কি তাদের পরিণতি খুবই ভয়াবহ হতে যাচ্ছে, নাকি তারা জনগণের পালস বুঝে রাষ্ট্র পরিচালনা করছে? জানাবেন আপনাদের মতামত, ওপিনিয়ন, আপনারা কি মনে করছেন, কি মনে করেন সেটি। আমি বেশি কথা বাড়াতে চাই না, ভিডিওটা শেষ করতে চাই, তবে ভিডিও শেষ করার আগে বলবো, আমাদের সকলের উচিত ফাও বিতর্ক সৃষ্টি না করে, সমঝোতা করে দেশ ও জাতির জন্য, দেশ ও জনগণের জন্য, দেশ ও জনগণের উন্নয়নের স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। আমরা শান্তিপূর্ণ একটা বাংলাদেশ চাই। এই আমার তোমার, এটা ওটা, এই ব্যক্তি স্বার্থ হাসিলের রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে চাই। নোংরা রাজনৈতিক পরিবেশ থেকে আমরা বের হতে চাচ্ছি।
আপনারা কি মনে করেন অবশ্যই সেটি কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।